দর্শক, আমাদের বাংলাদেশের জন্য একটা বড় দুঃসংবাদ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। সেটি হলো ভারত আমাদের একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ছিল তাদের সঙ্গে, সেই সুবিধাটি বাতিল করেছে। ট্রান্সশিপমেন্ট কি সেটি আমি বলবো, এবং ভারতের সঙ্গে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আর সরকারের পক্ষ থেকে যে সকল কথা বলা হচ্ছে সে সকল কথার কতটুকু কার্যকারিতা রয়েছে এ সকল বিষয় নিয়ে বলবো। তার আগে বলে নেওয়া ভালো যে বিমস্টেক যে সম্মেলন হলো ব্যাংককে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব নরেন্দ্র মোদীর যে বৈঠক, এই বৈঠকটি ছিল অপ্রত্যাশিত, এবং সেখানে যত ভাব বিনিময় হয়েছে, ছবি বিনিময় হয়েছে, হাসি বিনিময় হয়েছে, এমনকি দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেছেন, পাশাপাশি বসেছেন এবং আধা ঘন্টা অলমোস্ট 30 মিনিটস তারা একান্তে বৈঠক করেছেন। এটা একটা বিরল ঘটনা। এবং সাধারণত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্মোহনী ক্ষমতা, এক্সট্রা অর্ডিনারি মার্কেটিং কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, এবং তার যে জগৎ জোড়া সুখ্যাতি রয়েছে বিশেষ করে পশ্চিমা দুনিয়ার সঙ্গে, তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে তার এই বৈঠকটি আমরা যতটুকু আন্দাজ করতে পারি যে তিনি তার যে পশ্চিমা লবি, সেই লবি ব্যবহার করেছে, এবং তিনি তার যে কানেক্টিভিটি রয়েছে সেই কানেক্টিভিটি ব্যবহার করে মিস্টার নরেন্দ্র মোদীর নিমরাজি অথবা গড়রাজি, অথবা তিনি একেবারেই রাজি ছিলেন না এরকম একটা কট্টর অবস্থান থেকে রাতারাতি একটা বৈঠকে বসা আমরা ধরে নিয়েছিলাম এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চন্দ্র বিজয়ের মতো সফলতা। এই সফলতার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করব, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হবে, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হবে, আওয়ামী লীগের আরও কঠোর সাজা হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত শক্তিশালী হবে। এবং ভারতের সঙ্গে এই মুহূর্তে আমাদের যে ল্যান্ড লক, মানে ভারত চারিদিক থেকে আমাদেরকে একেবারে লক লাগিয়ে দিয়েছে, তালাবদ্ধ করে দিয়েছে, সীমান্তে প্রচণ্ড কড়াকড়ি, একটা শালিক পাখিও সেখানে উঠতে পারছে না। তারপর ভিসা বন্ধ, খুব জরুরি কিছু এক্সট্রাঅর্ডিনারি না হলে ভারতের সঙ্গে যাতায়াত একেবারেই বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্যে টানাপোড়েন চলেছে, এবং আরও নানা রকম পর্দার আড়ালে গেম হচ্ছে, চক্রান্ত হচ্ছে। তো সেখানে আমরা যারা বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর এই বৈঠক নিয়ে আশাবাদী ছিলাম যে এবার হয়তো বরফটা গলবে। এখন সেই বরফটা যেভাবে গলুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক হোক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় থাকার জন্য সাহায্য করেন, হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দেশ ভালো চললেই হলো, কে এলো না না এলো তাতে আমাদের শতকরা 99% লোকেরই কোনো আগ্রহ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, এখন আমাকে পরিশ্রম করতে হচ্ছে দৈনিক 18 ঘন্টা, শেখ হাসিনার জামানাতেও পরিশ্রম করতে হয়েছে 18 ঘন্টা, যখন বিএনপি ছিল, এরশাদ সাহেব ছিলেন, তখন এরকম 18 ঘন্টা পরিশ্রম করে এই গত 41-42 বছর ধরে আমাকে তো এইভাবেই চলতে হচ্ছে। এমনকি যখন সংসদ সদস্য ছিলাম, এমপি ছিলাম, আমার অর্জনের চেয়ে বর্জন বেশি হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, সুনাম সুখ্যাতি নষ্ট হয়েছে, মানসিক যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের যে জায়গাগুলো সেখানে স্পট পড়েছে, পরিবারে অশান্তি দেখা দিয়েছে, ফলে রাজনীতি আমাদের মতো বেশিরভাগ মানুষকেই ক্ষতিগ্রস্ত করেছে। আর রাজনীতি করে যারা লাভবান হয় তাদের আসলে রাজনীতি ছাড়ানো কোনো কিছু নেই, না শিক্ষা, না দীক্ষা, না ব্যবসা, না বাণিজ্য, কোনো কিছুই নাই। যদি কিছু থাকে সেটা হলো রাজনীতি রিলেটেড। রাজনীতি আছে তো ব্যবসা আছে, রাজনীতি নেই ব্যবসা নেই। কিন্তু আমাদের মতো যারা দিন আনে দিন খাই, পরিশ্রম করে বেড়াই, আমাদেরকে আসলে একটা ভালো দেশ লাগবে, একটা ভালো পরিবেশ লাগবে। সেখানে যদি রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনূস না হয়ে মিস্টার আব্দুর রহমান বদি, ইয়াবা বদি, তিনি যদি হন, আমাদের কিছু আসে যায় না। যদি বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জনাব হিরো আলম হন, আমাদের কিছু আসে যায় না। তারপরে ইদানিংকালে অনেকের জাতির পিতা, দ্য ফাদার অফ এ গ্রুপ অফ পিপল, বিশাল সংখ্যক লোকের জাতির পিতা হিসেবে যিনি রয়েছেন গালি সম্রাট,
তারপরে খাট কাঁপানো সম্রাট, মানে পৃথিবীর কোথায় খাট কাঁপে, সেই আমাদের সেই বিশেষ শ্রেণীর জাতির পিতা তিনি বুঝে যান, সঙ্গে সঙ্গে তিনি বুঝে যান। তো তিনিও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, তাতে আমার কিছু আসে যায় না। আমি চাই এই দেশটি ভালো থাকুক। শেখ হাসিনাকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, তারেক রহমান সাহেব আসলে আমার কোনো রকম মাথা ব্যথা নেই। আমাকে পরিশ্রমই করতে হবে, কাজই করতে হবে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে দেশটা ভালো চলুক, এবং দেশটা ভালো চলার জন্য ভারতের সাহায্য লাগবে, সহযোগিতা লাগবে। তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের মাধ্যমে এরকম একটা সম্পর্কের দ্বার উন্মোচিত হবে, এই আশায় যখন আমি মশগুল, ঠিক তখন দেখলাম যে এই বৈঠক নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার যথেষ্ট বিরোধ তৈরি হয়ে গেছে। এর কারণ হলো, এই বৈঠক নিয়ে ঢাকার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি ডিফ্যাক্টো উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, যিনি অনেকটা উজিরে আজমের মতো ক্ষমতা সম্পন্ন, ডক্টর না ঠিক এটা হলো শফিকুল আলম, প্রেস সচিব শফিকুল আলম, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, কথাগুলো বলেছেন, এবং সেখানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে একান্ত কথাবার্তাগুলো, সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে যে সকল কথাবার্তা বলা হয়েছে বা অন্য যে সকল বিষয়াদি বলা হয়েছে, সেটি ভারত খুব, যাকে বলা হয়, স্বাভাবিকভাবে নেয়নি। এবং এটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় নিদারুণভাবে নেতিবাচক খবর এসেছে। এবং তার কিছুদিন পরেই দেখা গেল যে হঠাৎ করে ভারত এই যে বাংলাদেশে একটা প্রচলিত যে সুযোগ দীর্ঘদিন ধরে ছিল, ট্রান্সশিপমেন্ট সুযোগ, এই সুযোগটি বন্ধ করে দিয়েছে। এখন এই সুযোগটি বন্ধ করে দেওয়ার ফলে আমাদের কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, তার চেয়ে বড় ব্যাপার হলো যে এই মুহূর্তে আমরা একটা ইমেজ সংকটে পড়লাম, এবং ভারতের সাথে আমাদের যে চলমান সংকট, সেই সংকটের উপর আরেকটি নতুন কুঠারাঘাত হলো। সমস্যা সমাধান না হয়ে বরং আরেকটি নতুন সমস্যা এখানে তৈরি হয়ে গেল। তো সেই অবস্থাতে আরেকটি নতুন সমস্যা তৈরি হয়ে গেল, এবং সেই অবস্থাতে আমরা কি করে আশাবাদী হব, এই গেল এক। দুই নম্বর হলো যে এই ট্রান্সশিপমেন্ট আসলে কি। ট্রান্সশিপমেন্ট আসলে কি? যেমন ধরুন নেপালের কিছু পণ্য বাংলাদেশে এলো, এবং সেই পণ্য বাংলাদেশ থেকে সেটা প্লেনে আসুক বা স্থলপথে আসুক বা মানে সমুদ্রপথে আসুক, আমরা মংলা বন্দর ব্যবহার করতে দিচ্ছি নেপালকে। তো নেপাল এবং ভুটান এই দুটো রাষ্ট্র আমাদের বাংলাদেশের পোর্টগুলোকে তাদের ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে। আবার এই পণ্যগুলো ওই দেশে পাঠানোর জন্য আমাদেরকে ভারতের ভূমি ব্যবহার করতে হয়। এই গেল একটা। দ্বিতীয় হলো আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো রয়েছে, যে আমরা ভুটান এবং নেপালে এক্সপোর্ট করি, এবং যেহেতু সেটি ভারত কর্তৃক বেষ্টিত একটি ল্যান্ডলক কান্ট্রি, তো কাজে আমাদেরকে ভারতের ভূমি ব্যবহার করতে হয়। তো আমরা সরাসরি এটা ভুটানে রপ্তানি না করে প্রথমে এটা রপ্তানি দেখাই ভারতে, তারপরে ভারতে এটি পৌঁছানোর পর সংশ্লিষ্ট বন্দরে এটি ওখান থেকে আবার রিএক্সপোর্ট হয়। এই যে রিএক্সপোর্ট যে প্রসিডিওর, এটিকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। এখন পৃথিবীর খুব নামকরা কতগুলো ট্রান্সশিপমেন্ট পোর্ট রয়েছে, যেমন রটারড্যাম, হ্যামবার্গ, তারপর সিঙ্গাপুর, কলম্বো, তারপর যাকে বলা হয় হংকং। তো সেখানে এই জিনিসগুলো পানির মতো, এগুলো এখানে কোনো সমস্যাই নয়। কিন্তু ট্রান্সশিপমেন্ট ভারতের মতো, বাংলাদেশের মতো, ইভেন পাকিস্তানের মতো রাষ্ট্রে আসলে একটা সমস্যা। আমাদের দেশে আমরা নিজেরাও এই ট্রান্সশিপমেন্ট বহুদিন ধরে আমরা অ্যালাউ করি না, এমনকি রিএক্সপোর্টও অ্যালাউ করি না এখন পর্যন্ত। যেমন ধরুন একজন এক্সপোর্টার বাংলাদেশে কোরিয়া থেকে এক্সপোর্ট পাঠিয়েছে, এখন কোনো কারণে মালটি ভুল হয়েছে এবং সেটি আপনি সেই মাল সে ভদ্রলোক ফেরত নিতে চাচ্ছেন। এটা যে কী যন্ত্রণার এবং এটা যে কী অসম্ভব, এগুলো সবই চিটং পোর্টের গোডাউনে পৌঁছবে, নষ্ট হবে, কিন্তু আমরা সেটা রিএক্সপোর্ট করতে পারবো না। বা আমরা চায়নার যে মালগুলো বাংলাদেশে এনে এখান থেকে আবার আমরা আমেরিকাতে ট্রান্সশিপমেন্ট করতে পারবো না। আমাদের দেশে এখানে এই সমস্যাগুলো রয়েছে, ভারতেও এই সমস্যাগুলো রয়েছে। কিন্তু সেই সমস্যা থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশকে ওয়াইডার রেঞ্জে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা দিয়েছিল, নেপাল এবং ভুটানকে আমরা যে পদ্ধতি বললাম ট্রান্সশিপমেন্ট, তার চেয়ে খুবই গুরুত্বপূর্ণ যে ট্রান্সশিপমেন্টটা তারা দিয়েছিল,
সেটা হলো গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে অনেক সময় জাহাজ জট থাকে। এখন বাংলাদেশ থেকে আমরা একটি কন্টেইনার যদি এখান থেকে আমরা পাঠাই, ধরুন সিঙ্গাপুরে গেল, ওখান থেকে ইউরোপে গেল, কলম্বো গেল, ইউরোপে গেল। আমরা সাধারণত এখান থেকে সিঙ্গাপুর বা কলম্বো, দুবাই এবং হংকং, এই শহরগুলোকে বা এই বন্দরগুলোকে আমরা ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করি। কিন্তু বাংলাদেশের সঙ্গে জাহাজের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে ওখানেও দেখা যাচ্ছে যে স্পেস সংকট। অর্থাৎ আমরা নির্দিষ্ট সময় পণ্য পরিবহন করতে পারি না। অর্থাৎ এখান থেকে দুবাইতে পাঠানো যায় না, আবার সেখান থেকে রিশিপমেন্ট করে আমরা জাহাজে করে ইউরোপ এবং আমেরিকাতে বা অন্য কোনো দেশে পাঠানোর ক্ষেত্রে আমরা বায়ারের যে শিডিউল, সেই শিডিউলটা মেনটেন করতে পারছিলাম না অনেক দিন ধরে। বিশাল সমস্যা। এটা হলো সিয়ের ক্ষেত্রে। আর যদি আমরা এয়ারের ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা আরও প্রবল। অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে কোনো শিপমেন্ট যদি হংকংয়ে পাঠাই, দুবাইতে পাঠাই, সিঙ্গাপুরে পাঠাই এবং সেখান থেকে যদি আমরা আবার রিশিপমেন্ট করতে হয়, ট্রান্সশিপমেন্ট করতে হয়, ওটা প্রথমত অনেক সময় স্পেস পাওয়া যায় না। এই বন্দরগুলো খুবই যাকে বলা হয় ব্যস্ত বন্দর। তো সেখানে বিমানে জায়গা পাওয়া যায় না, ভাড়া খুব বেশি হয়। ফলে আমাদের যারা এক্সপোর্টার তারা প্রায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এই সমস্যাগুলো দূর হয়ে যায় যদি আমরা কলকাতার যে হলদিয়া বন্দর ব্যবহার করি জাহাজের ক্ষেত্রে, তারপরে নাভাসিবা বন্দর ব্যবহার করি মুম্বাইতে, তারপর গুজরাটের কিছু এলাকা রয়েছে সেখানে আমরা ব্যবহার করি। মানে এখান থেকে জাহাজে করে সেখানে যাওয়া এবং সেখান থেকে আবার সমুদ্রে ইউরোপে আমেরিকাতে পাঠানো ফ্রিকোয়েন্সি অনেক ভালো। আর এয়ারের ক্ষেত্রে এটা আরও চিপ। মানে ভারতের যে কোনো বিমানবন্দর থেকে ইউরোপ এবং আমেরিকাতে মাল পাঠানো, সিঙ্গাপুর থেকে মাল পাঠানোর অর্ধেকের চেয়ে খরচ কম। এই সুযোগটা ভারত আমাদেরকে দিয়েছিল। এবং আপনারা জানেন যে বছরের কয়েকটা সময় পিক সিজন যায়, অর্থাৎ শীতকালে যেটাকে সামার বলা হয়, মানে উইন্টার সিজন বলা হয়, আর সামার। তো এই উইন্টার সিজন এবং সামার সিজনের একদম শেষ পর্যায়ে এসে বা শুরুতে এসে এক্সপোর্ট করার জন্য প্রচুর চাপ পড়ে ইউরোপ এবং আমেরিকাতে। তখন আমাদের জাহাজ কোম্পানিগুলো, এয়ারলাইন্স কোম্পানিগুলো পাগল হয়ে যায়, এক্সপোর্টাররা পাগল হয়ে যায়। ঠিক ওই সময়টাতে ভারতের এই বন্দরগুলো ব্যবহার করে ইউরোপ আমেরিকাতে যে এক্সপোর্ট করা, এটা অনেকটা বসন্তের বাতাসের মতো, যে সুযোগটা ভারত দিয়েছিল শেখ হাসিনার জামানাতে। এখন সেটা তারা উইথড্র করে নিয়ে গেল। উইথড্র করে নিয়ে যাওয়ার ফলে বুঝতেই তো পারছেন যে আমাদের এক্সপোর্ট এমনিতেই সমস্যার মধ্যে আছে, বায়াররা সমস্যার মধ্যে আছে, তার উপর আবার যদি নতুন করে সেই ট্রান্সশিপমেন্টটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে বিকল্প কলম্বোকে ব্যবহার করতে হয়, বিকল্প দুবাইকে ব্যবহার করতে হয়, সি এবং এয়ারে হংকংকে ব্যবহার করতে হয়, সিঙ্গাপুরকে ব্যবহার করতে হয়, এটা আমাদের নাভিশ্বাস উঠে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যেখানে বাণিজ্য উপদেষ্টা যে কথা বলেছেন যে আমরা নিজস্ব অ্যারেঞ্জমেন্টে, অর্থাৎ আমাদের এই মালামালগুলো আমাদের নিজস্ব বিমানের কার্গো প্লেনে করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেখান থেকে আবার আমরা ট্রান্সশিপমেন্ট করতে পারবো। এই কথাগুলো ওনার মতো একজন ব্যবসায়ী, তার মুখে এই কথাগুলো প্রথমত তার বলাটাই ঠিক হয়নি। এই সমস্যাগুলো তিনি যদি অ্যাসার্টেন করতেন, স্বীকার করতেন এবং নেগোশিয়েট করতেন ভারতের সঙ্গে, সেটা বেটার হতো। কিন্তু আমাদের বিমানকে দিয়ে, সেই বিমানের কার্গো প্লেনে করে কার্গো পাঠিয়ে সিঙ্গাপুরে দিয়ে আবার সেটা রিশিপমেন্ট, এটা যে একেবারে অসম্ভব, আষাঢ়ে গল্প। এই বিষয়টা আর কেউ বুঝুক আর না বুঝুক, বাণিজ্য উপদেষ্টা ভালো করে বুঝেন কেন তিনি এই কথাগুলো বলতে গেলেন। এটা নাটকীয়, এটা তার বলার দরকার ছিল না। এখন এই সমস্যাটা তৈরি হয়েছে, আর এই সমস্যাটা তৈরি হয়েছে জনাব ইউনূস সাহেবের জন্য। আবার ইউনূস সাহেবের সাথে এই সমস্যাটা তৈরি হয়েছে তার প্রেস সচিব শফিকুল আলমের জন্য। এটাই হলো বাস্তবতা। আর এই শফিকুল আলম এবং ইউনূস সাহেবকে একটা শিক্ষা দেওয়ার জন্য ভারত এটিকে, মানে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করাটাকে একটা লাল কার্ড হিসেবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা উপহার দিয়েছে। এখন এই উপহার কিভাবে বাংলাদেশ সরকার হ্যান্ডেল করবে সেটি দেখার বিষয়। এবং আমরা সাধারণত একটা জিনিস বলি যে নাটক কম করো প্রিয়।
কোনো কিছু আসলে জোরাজুরি করে হয় না। আপনি একজন লোক আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, আপনার সাথে ঘর করতে চায় না, আপনাকে দেখতে পারে না, আপনাকে দেখলে তার বমি আসে। তো আপনি তাকে চুমা দিবেন, তাকে জড়িয়ে ধরবেন, তার সাথে ঘর করবেন, সংসার করবেন। এজন্য মামা বাড়ির আবদার। এটা হয় না। কাজেই দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করার জন্য অনেক কাজ করতে হয়, সময় নিতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজীবন ক্ষমতায় থাকেন, ১০ বছর ক্ষমতায় থাকেন, তাহলে তার এত তাড়াহুড়া করার দরকার কি? নরেন্দ্র মোদী তার কয়েকদিন পরে এমনি ক্ষমতায় থাকবেন না। আগস্টের মধ্যে তাকে ক্ষমতা ত্যাগ করতে হবে। তো কাজেই সেখানে নতুন ম্যানেজমেন্টের সঙ্গে একটা ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কিন্তু জোরাজুরি করে এই যে তিনি যা কিছু করলেন, আবার সেটাকে যেভাবে প্রচার করলেন, আবার সেটাকে তিনি যেভাবে তার একটা ক্রেডিট হিসেবে দেখানোর চেষ্টা করলেন, পুরোটাই এই লাল কার্ডের মাধ্যমে দেশ এবং জাতির জন্য এবং তার নিজের জন্য একটা বুমেরাং ঘটনা হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।